চাচাজানের কবর ঠিক মতো জিয়ারত করছেন? হ্যাঁ। শুনলাম আপনি নাকি কাল থেকে অফিসে যাওয়া ঠিক করছেন। আমরা কিন্তু খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমি মনে মনে চিন্তা করেছি যে অফিসে এখন থেকে বসবো, কিন্তু বাবার এতদিনের গড়া অফিস, তার কত স্বপ্ন ছিল, সব স্বপ্ন আমি পূরণ করতে পারবো কিনা আমি জানি না। তবে আমি চেষ্টা করব। এই তো আদর্শ ছেলের মতো কথা। মনে বল থাকাটাই আসল। মনের মধ্যে যদি বল থাকে, দেখবেন অনেক কাজ এমনিতে আপনা আপনিই হয়ে যায়। ওই যে কথায় আছে না, যদি কেউ সত্যি মনে চায়, আল্লাহ তারে ফিরায় দেয় না। আপনিও খালি হাতে ফিরবেন না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীতে আমি বোধহয় কাউকে সেই সম্মান, সেই মর্যাদা আমি দিতে পারিনি। এত মানুষের সঙ্গে আমি মিশেছি, কত মানুষ দেখলাম, সবাই আমাকে কতটা ভালোবেসেছে নিঃস্বার্থভাবে, অথচ তাদের ভালোবাসার প্রতিদান আমি কিছুই দিতে পারিনি। এই যে মোমো মেয়েটার কথা চিন্তা করে দেখো, এটা আমাকে কতটা মন দিয়ে ভালোবাসলো, আমাকে চাইলো, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারলাম না। কলির ক্ষেত্রেও একই অবস্থা। কিন্তু আমারও বা কি করার আছে বলো, আমিও তো মন থেকে ওদের কাউকে গ্রহণ করতে পারিনি। আমার কিন্তু মনে হয় না যে তাতে খারাপ কিছু হয়েছে, বরং ভালোই হয়েছে। আপনি যদি তখন জোর কইরা তাদেরকে আপন কইরা নিতেন, তাহলে হয়তো তারা সাময়িকভাবে সুখী হইতো, কিন্তু সেই সুখ যে সারা জীবন থাকতো তার তো কোনো নিশ্চয়তা নাই। আর তারা তো কেউ কষ্টে নাই। আপনি আর এসব কথা ভেবে কষ্ট পাবেন না তো, বাদ দেন। তারপর আমার ভীষণ ভয় হয়। আমার সবসময় মনে হয় তাদেরকে এই ছোট ছোট কষ্ট দিয়েছি বলেই হয়তো এখন আমাকে অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে। অতীত মনে রাখা ভালো, কিন্তু অতীত নিয়ে পড়ে থাকা ভালো না। সামনে যাতে এইরকম পরিস্থিতিতে আর না পড়তে হয় সেইটা ভাবেন। সামনে যাতে এইভাবে আর কাউকে কষ্ট দিতে না হয় সেই কথা ভাবেন। তুমি কার কথা বলছো? আপনার আশেপাশে তো কত মানুষই আছে, নিশা আপা, ফজলু ভাই, মলি আপা, আর আর আপনার না কালকে অফিস আছে, এখন শুয়ে পড়েন। এখন যদি না ঘুমান দেখা যাবে যে কালকে সারাদিন অফিসে ঘুম আসতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। অকাচেরে ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ।
সমাজ হয় অরণ্য কিছু লোকের জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। দেখি 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 দেখি, চলো চলো তো চলো তো চলো তো, এখানে দাঁড়াও। বাহ, আচ্ছা তুমি এই কোট কোথায় পেলে? চিন্তা করে দেখলাম বুঝছো, লুসের পোশাক পরে তো আর অফিসে যাওয়া যাবি না, তাই কাল বাজারে যা কোটটা কিনে আনছি। তুমি এত অবাক হচ্ছ কে? মা, অবাক হবো না? এর আগে তো কোনোদিন তোমার আমি এমন পোশাকে দেখিনি, তাই না? কিরম জানি আনন্দ লাগতেছে, আমি তো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। বেশি আবেগে আপ্লুত হবে না, বেশি আপ্লুত হইলে পরে হাউমাউ করে কান্দে ফেলবে। তুমি যে কি সব বলো না, আমার হাতের কাছে তো কাজলও নেই, হাতের কাছে কাজল থাকলে তোমার একটু কাজলের টিপ লাগিয়ে দিতাম, যেন কারোর নজর না লাগতো। এই বয়সে আমার দেখে আবার কি নজর দিবি? তোমার কিন্তু দেখতে একদম জুয়ান ছেলের মতো লাগছে, চাইলে এখনই তোমার বিয়ে দিয়ে দেওয়া যায়। কি কতিস? আমি আবার নতুন করে বিয়ে করবার পারবো? মানে কি, তুমি আবার বিয়ে করতেছ? না না, তা চাবো কে, তুমি কইলা তাই কইলাম। তোমার আমি একটা কথা বলি, আমি শুনেছি এই ঢাকার অফিসে অফিসে নাকি সুন্দরী সুন্দরী মেয়েরা থাকে, তারা নাকি ছেলে দেখলেই একদম ইয়ার্কি মারা শুরু করে দেয়। তুমি কিন্তু আবার তাদের খপ্পরে পড়বা না, হ্যাঁ? এখান থেকে বের হওয়ার আগে ডান পাটা দিবা, দিয়ে একটা সূরা পড়বা, সূরাটা পড়া তারপরে তুমি বাইরে যাবা, ঠিক আছে? এদিক ওদিক কোনো দিকে তাকাবো না। দাঁড়ো, সাইডো সাইডো সাইডো, নাও এটা চোখে পড়ো। বাহ, তোমার খুব সুন্দর লাগছে। খোলো 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 খোলো। এটা তোমার রাস্তা দিয়ে পড়ে যাওয়ার দরকার নেই, এটা তুমি অফিসে গিয়ে পড়বা, ঠিক আছে? ফজলু ভাই, কেন রেডি হন নাই? শফিক ভাই তো আপনার জন্য অপেক্ষা করতেছে। না না, তোমার ভাই রেডি। আসি তাহলে। হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ। শোনো 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 শোনো, সানগ্লাস দাও, মুছে দিবে? সানগ্লাস দাও। কোট খোলো কে? খোলো খোলো। আমার বুকের মধ্যে কামড় মেরেছে, এসব করে তোমার যাওয়ার দরকার নেই। বাহ, এমনিতেই তুমি অনেক সুন্দর। যাও যাও অফিসে। শফিক ভাই, তুমি কেন অফিসে আসতে গেলে? তোমার কি লাগবে তুমি আমাকে ফোন করে বলতে, আমি বাসায় পৌঁছে দিতাম। মানে হুট করে চাচা মারা গেলেন, ব্যাপারটা সামনে নিতে একটু সময় লাগবে, তাই না? আচ্ছা, সময়ের ব্যাপার হবি কে? বাপ ব্যবসা বানায় হয়ে গেছে, রেডিমেড ব্যবসা, ছেলে আসে সেই ব্যবসার মধ্যে বসবি, ব্যাস। না, এখানে সময়ের ব্যাপার আছে, এটা আপনি বুঝবেন না। এই আনিস, let me say, বাবা হুট করে মারা গেছেন, তাই অনেক কাজ তিনি করে যেতে পারেননি, ইনকমপ্লিট রেখে গেছেন। তাই আমি চাচ্ছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি সব কাজগুলোকে গুছিয়ে আনতে। ওকে? না সেটা ঠিক আছে, আর্লি গুছিয়ে ফেলবা, কিন্তু বিষয়টা তো আর একদিনের না, তাই না? এটার জন্য একটু সময় লাগবে। আর এটা তো একটা বিজনেস সেক্টর, এটা এমন না যে তুমি কোথাও ঘুরতে যাচ্ছ, তুমি ঘুরতে গেলে আর কাজটা হয়ে গেল। আর তাছাড়া তো এটা সম্পর্কে তোমার কোনো ধারণাও নেই। ধারণা নিতে কতক্ষণ লাগে? একজন শিক্ষিত মানুষ যে কোনো বিষয়ে যখন তখন ধারণা নিতে পারে। আর শোনেন, আপনাকে একটা কথা কই, আপনি অফিসের মধ্যে ভাই মারাবার আসবেন না, বুঝছেন? ভাই মারাবেন বাড়িতে, এটা অফিস, এখানে একটা সিস্টেম আছে, আপনি তার সাথে রাখবেন। আপনি কি, আপনি এত কথা বলার কে? আপনি কে হন শফিক ভাই? আনিস, বিকুল, এভরিবডি বিকুল। উনি হচ্ছেন ফজলু ভাই, এবং ফজলু ভাই আমার উপদেষ্টা হিসেবে কাজ করেন। না ঠিক আছে, তাই বলে তো তুমি তোমার চাচাতো ভাইকে অপমানিত হতে দিতে পারো না, তাই না? আনিস, আমি তো অপমানিত হতে দিচ্ছি না,
আমি জাস্ট আমার নিয়মটা আমি শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু চাচা থাকলে এগুলো হতে দিত না। হ্যাঁ, এই জন্যই তো ব্যবসার এই অবস্থা, পুরো ব্যবসার মাঞ্জা ভেঙে দিয়েছেন। আসতে পারি স্যার? আসুন। দেখুন কামাল সাহেব, আপনাদেরকে আজকে ডেকেছি আমি কিছু সিদ্ধান্ত জানানোর জন্য এবং কিছু সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, এবং আশা করি সেই সিদ্ধান্তগুলোতে আপনারা সবাই আমাকে সাহায্য করবেন। স্যার, আমার কোনো সমস্যা নেই। অ্যাট ফার্স্ট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের কোম্পানি এই মুহূর্তে ডুবন্ত প্রায়। আমি চাচ্ছি এই ডুবন্ত প্রায় কোম্পানিটিকে প্রথমে দাঁড় করাতে, এবং এজন্য এই কোম্পানির যে মূলে রয়েছে দুর্নীতি, সেই দুর্নীতি নামক শব্দটিকে এখান থেকে প্রথম আমরা উৎপাদন করতে চাই। দুর্নীতি দমন করার প্রধান উপায় হচ্ছে কর্মচারীদের বেতন বাড়ানো। একজন মানুষ চুরি করে কেন, যখন তার দিন চলে না। যদি আমরা বেতন বাড়াই দেই, যদি সেই বেতনে সে ভালো করে চলবার পারে, তাহলে পরে সে চুরি করবি কেন, তাই না? সুতরাং আমার পরামর্শ হচ্ছে আমরা কর্মচারীদের বেতন বাড়াই দিই, যারা ঠিক মতো টাকা পাক, ঠিক মতো সংসার চালাক, তাহলে পরে আর চুরি করবি না। কি কিছু কর, আপনাকে মতামত কি? শফিক ভাই, এমনিতে আমাদের মূলধন বলতে তেমন কিছু নেই, ব্যাংকে অনেক লোনও আছে। এই যে বেতন বাড়ানোর কথা বলছো, এই বেতন বাড়ানোর টাকাটা আমাদের আসবে কোত্থেকে, এটা তো আমাদের ভাবতে হবে, তাই না? আর যে পরিমাণ টাকা আমাদের লাভ হয় সেটা তো আমাদের নানান খাতে ব্যয়ও হয়ে যায়। তার চেয়ে বরং আমি মনে করি কি, যারা দুর্নীতিবাজ সেগুলো চিহ্নিত করে তাদেরকে কোম্পানি থেকে ছাঁটাই করে দেওয়াই ভালো, তাই না? না স্যার, এই মুহূর্তে স্টাফ ছাঁটাই করলে আমাদের ঝামেলা হবে, আমরা অফিস কন্টিনিউ করতে পারবো না স্যার। তার চেয়ে আমরা বেতন বাড়াবো ঠিকই, কিন্তু তার পরিমাণ হবে খুবই কম। এতে তারাও খুশি হবে আর অফিসের মধ্যে নতুন উত্তেজনা দেখা দেবে। কামাল সাহেব, আপনার এসব বাজে আইডিয়ার কারণে আজকে কিন্তু কোম্পানির এই অবস্থা, আপনি জানেন? আমার জন্য সমস্যা না, বলুন আপনার জন্য। আপনার এই তেলবাজি আর দলবাজির কারণে কোম্পানি আজ এই অবস্থা। আপনি কি বলতে চাচ্ছেন এসব? আপনি কি বলতে চাচ্ছেন? কি বলতে চাচ্ছি মানে আপনি জানেন না, আপনি কি বলতে চাচ্ছেন? আপনার কারণে অফিসে শোনেন, কত বড় সাহস! আপনারা দেখছি দুজন দুজনকে কেউ সহ্য করতে পারছেন না, তো এইভাবে দুজনে মারামারি করে আমাদের অফিসটা কি করে চালাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। শফিক ভাই, আমি অফিস ঠিকভাবেই চালাই, কিন্তু এই কামাল সাহেবের জন্য আজকে অফিসের এই অবস্থা। কাগজপত্র বের করলে বোঝা যাবে যে কার কি সমস্যা। হ্যাঁ ভাই, আপনারা তো মহাঝামেলার লোক, বসের সামনে মারামারি শুরু করে দিয়েছে। বাইরে কি জানি কি করেন কিনা জানে। আচ্ছা দুলা ভাই, গোল গোল গোল, আর কিছু বলতে হবে না। তো বড় বেয়াদবি তো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই আনিস এবং আমার সাহেব, আপনারা যান, আর আপনারা যার যার আইডিয়া আছে সেই আইডিয়াগুলো আমার কাছে সাবমিট করেন, আমি ডিসিশন নেব কি করা যায়। ওকে? জি স্যার। প্লিজ। তোমাদের এই প্রতিষ্ঠানে পরিবারতন্ত্রের একটা ঝামেলা আছে, বুঝছো? কিরকম? তোমার খালাতো ভাই এটাকে একটা পরিবারের বিষয় মনে করতেছে, যা খুশি তাই করতেছে। আর এটা তো বাড়ি না যে জ্যাম্বা খুশি ট্যাম্বা তুমি চালাইবা। এইটা অফিসের একটা সিস্টেম আছে। ঠিক আছে দুলা ভাই, আমি দেখছি। আমি অনেক ভেবে দেখলাম, আসলে আমি ভুলছিলাম। কেন না, আমি যদি ফজলুর নিয়ে চলে যেতাম তাইলে তো তার এই রূপটা আমি দেখতে পারতাম। আর যেখানে সবাই একজন মানুষের সাহায্য করতে চাচ্ছে, সেইখানে আমি যদি তারে নিয়ে চলে যাই তাহলে কি হতো? মানুষ ভাবতো আমি একজন ডাইনি মহিলা। দেরিতে হলেও যে আপনি বুঝতে পারছেন, এটাই অনেক। পাশাপাশি আমি আরো একটা বিষয় বাইরে বার করছি। সেটা হলো, আমরা মেয়েরা শুধু কেন ঘরের মধ্যেই বসে থাকবো? আমাদের মেয়েদেরও অবশ্যই কোনো না কোনো কাজ করা দরকার। আমরা কেন পরের বোঝা হয়ে থাকবো? নারীদের মধ্যে অবশ্যই বিপ্লব ঘটানো উচিত। এটা আপনি খারাপ বলেন, এমন কিছু আসলেই করা দরকার। তবে মানুষের মাঝে বিপ্লব ঘটানোর আগে নিজের মধ্যে বিপ্লব ঘটানো দরকার। আপনি কি সেরকম কিছু ভাবছেন? না, এখনো ভেবে বাইর করি নাই, তবে ভাবনা চিন্তা শুরু করলে আমি খুব তাড়াতাড়ি কিছু একটা বাইর করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আপনি ভাবেন, ভাইবে যদি কিছু পান আমারে জানান। আমি সর্বক্ষণ আপনার সাথেই আছি। দরকার হলে নিশারাও নিয়ে নিব, সেও আমাদের সাথে থাকবে। এবার আসি। ঠিক আছে স্যার, একটা কথা
বলেন তো আপা, আপনার মধ্যে আপনার বাবার রক্ত আবার ভর করে বসে নাই তো? মানে মানে আপনি যেরকম বিপ্লবের কথা বলতেছেন, কেমন জানি মনে হইতেছে যে রাজনীতির একটা গন্ধ আছে। আচ্ছা, যাই। কে ভাই, তুমি কি আমার উপর আস্থা রাখবার পারতেছ না? না না, সেটা তো অবশ্যই আছে, কিন্তু বিষয়টা তো খুবই সেন্সিটিভ, সেজন্য আর একটু কনফার্ম হতে চাচ্ছি আর কি। কনফার্ম কি করব? তারা দুইজন তোমার সামনে জিরাম করে ঝগড়া শুরু করে দিছিল। দুইজন মহিলাও ইরাম করে ঝগড়া করে না। আমি একজন একজন করে ডেকে জিজ্ঞেস করছি, তথ্য বের করছি। তাদের সম্বন্ধে কেউই ভালো কয় না, তবে সবচেয়ে বেশি দোষ দেয় সবাই তোমার ভাইয়ের উপর। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কী ব্যাপার সুমি? আপনার সাথে একজন লোক দেখা করতে এসেছেন। মামার বাড়ির আবদার দেখা করবার যাচ্ছে। দেখা করা তো সহজ না, তা কও আগে অ্যাপয়েন্টমেন্ট করে তারপর আসতে। স্যার, আমাদের কোম্পানি থেকে করে দেওয়া একটা অ্যাপার্টমেন্টের মালিক সমিতির সভাপতি, তিনি কি জানি জরুরি বিষয়ে আপনার সাথে কথা বলতে চাইছেন। আচ্ছা ঠিক আছে, তুমি তাকে ভিতরে আসতে বলো। জি স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা যাও, আসবার কও। দুলা ভাই, আপনি তো অফিসিয়াল ভাষা বেশ ভালোভাবে শিখে যাচ্ছেন মনে হচ্ছে। কে, আমি অফিস করি নাই বলে কি অফিসের কিছুই বুঝি না? শোনো, এই ফজলু মায়ের পেটের থেকে সব কিছু শিখে যাচ্ছে। আসবো? হ্যাঁ অবশ্যই। আর শিখে বলছে। বলুন আপনার কী সমস্যা? আমি আপনাদেরই করে দেওয়া একটি অ্যাপার্টমেন্টের মালিক সমিতির সভাপতি। আমি এর আগেও একবার এসেছি, একটি কমপ্লেন করেছি, কিন্তু আপনাদের অফিস থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। কমপ্লেন? কি কমপ্লেন? আপনাদের কনস্ট্রাকশন ফার্ম থেকে আলিস লেক ভিউ নামে যে অ্যাপার্টমেন্টটা করে দেওয়া হয়েছে, তাতে বেশ কিছুদিন ধরে ফাটল দেখা দিয়েছে। আমরা তার জন্য আপনাদের অফিস থেকে সাহায্য চেয়েছি, কিন্তু তারা আমাদের কোনো সাড়া দেয়নি। গতকাল থেকে ফাটলের অবস্থা খুবই শোচনীয়। আমরা আপনাদের ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছি। আমাদের সঙ্গে ফ্রড করা হয়েছে। আপনারা যদি এই ব্যবস্থা না নেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব। না, আই এম রিয়েলি সরি যে আমাদের কোম্পানি থেকে যদি এ ধরনের কোনো কাজ হয়ে থাকে, সেজন্য আমি আসলে ব্যক্তিগতভাবে সরি। কিন্তু দেখুন, যেহেতু একটা ঘটনা ঘটেছে, আপনারা এক্ষুনি কোনো ধরনের কোনো আইনানুগ ব্যবস্থা নিয়েন না। আমাকে একটু সময় দেন, আমি পুরো বিষয়টা ইনফরমেশন নিয়ে দেখি কী সমস্যাটা হয়েছে, দেন আমি আমার স্টেপটা নেব। ওকে? আমি অফিসিয়ালি দরখাস্ত করে যাচ্ছি, আর 2 সপ্তাহ সময় দিয়ে যাচ্ছি। এর মধ্যে যদি আপনারা ব্যবস্থা নিতে পারেন নেবেন, না পারলে আমরা আইনগত ব্যবস্থা নেব। আজ তাহলে ওকে ওকে, থ্যাংক ইউ। মামলা করবি নাকি? স্যার আপনাকে তার রুমে ডাকছেন। কোন স্যার? আনিস স্যার? না, শফিক স্যার। আচ্ছা তুমি যাও, আমি যাচ্ছি। এই শোনো, স্যার কেন ডেকেছে বলতে পারো? তা বলতে পারবো না, দেখলাম খুব মুড খারাপ, মনে হয় কোনো ঝামেলা হয়েছে। ঝামেলা? কিসের ঝামেলা? সেটা আমি বলতে পারবো না। সব নিশ্চয়ই ব্যাটা ওই আনিসের কাজ। ব্যাটা বসের ভাই বলে, তা না হলে 1 হাত না, ব্যাটাকে 100 হাত দেখিয়ে দিতাম। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। আসসালামু স্যার। আসবো স্যার? আসেন। বাবা মারা যাওয়ার পর আপনার এই অফিসে কেউ কোনো ধরনের কাজ করেনি না?
কেন স্যার? অকাচের ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো